আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম, বায়োস্ট্যাটিস্টিক্স ফর বিগিনার্স লেকচার সিরিজের অষ্টম লেকচারটি শুরু করতে যাচ্ছি। বরাবরের মতোই এটি বাংলায় দেওয়া হচ্ছে এমবিবিএস থার্ড ইয়ার স্টুডেন্টসদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যাটিস্টিক্সে ডিস্ট্রিবিউশন বলতে আসলে কি বোঝায়? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে হাউ ডেটা আর অ্যারেঞ্জড অর স্প্রেড ইন এ ডেটা সেট। এক সেট ডেটা আছে, ওই সেটের মধ্যে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো কিভাবে বিন্যস্ত, এই বিন্যাসটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন। ইংরেজিতে আমরা বলি অ্যারেঞ্জমেন্ট অর প্যাটার্ন অফ ডেটা অফ এনি ভেরিয়েবল ইজ কল্ড ডিস্ট্রিবিউশন। এখন দেখা যাক ডিস্ট্রিবিউশন কয় ধরনের হতে পারে। দুই রকম হতে পারে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এবং ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আমরা কন্টিনিউয়াস ডেটা এবং ডিসক্রিট ডেটা সম্পর্কে জানি, আমাদের আগের লেকচারগুলোতে আমরা আলোচনা করেছি। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের একটা উদাহরণ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের উদাহরণ হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, এগুলো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এখানে দুইটি মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকাম থাকে। প্রবাবিলিটি অফ সাকসেস ইজ পি যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ ফেলিয়ার হবে 1 - পি। অর্থাৎ একদল মানুষ ধরি, তাদের মধ্যে একদল স্মোকার আরেক দল নন স্মোকার, দুই ভাগে আমরা করলাম। স্মোকারদের মধ্যে কোনো নন স্মোকার নেই এবং নন স্মোকারদের মধ্যে কোনো স্মোকার নেই। একদল মানুষকে আমরা সুস্পষ্টভাবে দুইটি ভাগে ভাগ করতে সক্ষম। এইভাবে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এবং দুইটা পার্ট অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, অর্থাৎ এক দলের মধ্যে অন্য দলের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না। আরেকটা উদাহরণ হচ্ছে একদল রোগী, তার মধ্যে একদল হচ্ছে কিউরড আরেক দল নট কিউরড। একদল সুস্থ হয়ে গেল, আরেক দল সুস্থ হতে পারলো না, সুস্পষ্ট দুইটা ভাগ করছি। আরেকটা হচ্ছে সায়ানোজড অর নট সায়ানোজড, একদল মানুষের সায়ানোসিস বিদ্যমান, আরেক দল মানুষের মধ্যে সায়ানোসিস নেই। দুইটা দল অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে, এটাই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশনটা কি? নাম্বার অফ ইভেন্টস হ্যাপেনিং ইন এ ফিক্সড টাইম ইন্টারভ্যাল। একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর যদি একই ইভেন্ট ঘটতে থাকে, এই ধরনের ডিস্ট্রিবিউশনকে আমরা বলছি পয়সন ডিস্ট্রিবিউশন। যেমন নাম্বার অফ অ্যাম্বুলেন্সেস কামিং টু আওয়ার হসপিটাল ইন অ্যান আওয়ার, অথবা নাম্বার অফ ডেজ স্কুলস রিমেইন ক্লোজড ইন এ ইয়ার ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার। এই ধরনের যদি হয় ব্যাপারগুলো, সেগুলোকে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন বলে থাকি। এখন আসা যাক নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের একটা উদাহরণ। Normal distribution or Gaussian distribution is a continuous probability distribution that describes data that clusters around a mean or average. আমরা বিস্তারিত বলছি। The graph of the associated probability density function is bell-shaped with a peak at the mean and is known as the Gaussian function or bell curve. ব্যাখ্যা করছি সামনে। এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে বা চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মধ্যবিন্দুতে গ্রাফের লাইনটা সবচেয়ে উঁচু, এবং বামে এবং ডানে ধীরে ধীরে নিচু হতে হতে বিস্তৃত হচ্ছে, কিন্তু কখনো বেস লাইনকে টাচ করছে না। দেখতে অনেকটা বেল বা ঘন্টির মতো। তো এই ধরনের কার্ভই হচ্ছে আমার নর্মাল কার্ভ, এবং এই ধরনের ডিস্ট্রিবিউশন হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। মানে কি? মানে হচ্ছে একদল মানুষের মধ্যে যদি কোনো একটা ইভেন্ট বিদ্যমান থাকে,
বা কোনো একটা ফেনোমেনন বিদ্যমান থাকে, সেই ফেনোমেননগুলো যদি আমরা পরীক্ষা করি তাহলে দেখতে পাই যে বেশিরভাগ মানুষ একটা অ্যাভারেজ রেঞ্জের মধ্যেই থাকে। এক্সট্রিম হাই এবং এক্সট্রিম লো খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। এই ব্যাপারটাই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। উদাহরণ দিচ্ছি, এখানে একদল মানুষের সিস্টোলিক ব্লাড প্রেশার মাপা হচ্ছে। 100 জন মানুষ, তার মধ্যে 110 থেকে 114 মিলিমিটার অফ মার্কারি যাদের প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার, তাদের সংখ্যা হচ্ছে 1 জন। 115 থেকে 119 মিলিমিটার অফ মার্কারি, এই রেঞ্জের মধ্যে যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, তাদের সংখ্যা হচ্ছে 4 জন। 120 থেকে 124 এদের সংখ্যা 10 জন। 125 থেকে 129 এদের সংখ্যা 20 জন। 130 থেকে 134 এদের সংখ্যা 30 জন। 135 থেকে 139 এদের সংখ্যা 20 জন। 140 থেকে 144 এদের সংখ্যা 10 জন। 145 থেকে 149 এদের সংখ্যা 4 জন। এবং 150 থেকে 155 মিলিমিটার অফ মার্কারি যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, ওদের সংখ্যা 1 জন। টোটাল আমাদের ফ্রিকোয়েন্সি 100 জন। তো এখানে খুব সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে এক্সট্রিম হাই এবং এক্সট্রিম লো দুই দিকেই জনসংখ্যা খুবই কম, কিন্তু মধ্যবিন্দুতে জনসংখ্যা সবচেয়ে বেশি। ধীরে ধীরে হাইয়ের দিকেও জনসংখ্যা কমে আসছে, লোয়ের দিকেও জনসংখ্যা কমে আসছে। ম্যাক্সিমাম জনসংখ্যা 30 জন, সেটা 130 থেকে 134 মিলিমিটার অফ মার্কারি এই রেঞ্জের মানুষেদের মধ্যে, এবং এদের সংখ্যা 30 জন, এটাই সর্বোচ্চ সংখ্যা। হাইপারটেনসিভ মানুষের সংখ্যাও কম, হাইপোটেনসিভ মানুষের সংখ্যাও কম, নর্মোটেনসিভ মানুষের সংখ্যাই পৃথিবীতে সবচেয়ে বেশি। এই ধরনের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশন। The distribution pattern of the systolic blood pressure of these 100 persons may be described as, আমরা যে আগের পৃষ্ঠায় যে ডেটা সেটটা দেখলাম, সেই ডেটা সেটকে আমরা কিভাবে ডিসক্রাইব করি? 1. Very few people possess very low blood pressure. As the blood pressure increases, number of people also increases. At certain BP level, there is maximum number of people. As BP further rises, number of people decreases. Very few people possess very high BP. এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো আমরা আগের ডেটা সেট থেকে বলতে পারি। এই যদি পরিস্থিতি হয়, এই পরিস্থিতিকে আমরা বলে থাকি নর্মাল ডিস্ট্রিবিউশন। এই ধরনের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এবং এই নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে ব্যবহার করে যদি আমরা একটা লাইন চার্ট বা ফ্রিকোয়েন্সি পলিগন বা ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করি, সেই ফ্রিকোয়েন্সি কার্ভটাকে আমরা নর্মাল কার্ভ বলতে পারবো। কিভাবে করা যাবে? If one histogram is constructed using the frequency distribution, and then a curve is drawn by connecting the midpoints of upper sides of all adjacent bars in the histogram, we get a frequency curve. আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি কার্ভ তৈরি করে থাকি সেটা আমাদের 3 নম্বর লেকচারে আমরা বলেছিলাম। ঠিক সেভাবেই আমরা একটা ফ্রিকোয়েন্সি কার্ভ তৈরি করে নিব। তৈরি করলে এই ধরনের একটা চিত্র আমরা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাড প্রেশার অনুসারে একদল মানুষকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি, এবং প্রত্যেকটা ভাগে কতজন সংখ্যক মানুষ ছিল সেই ফ্রিকোয়েন্সিটা আমরা হিস্টোগ্রাম আকারে দাঁড় করিয়েছি। এবং হিস্টোগ্রামের বারগুলোর টপ যে মার্জিন, সেই মার্জিনগুলোর মিড পয়েন্টগুলো যদি আমরা সহজ বক্ররেখার মাধ্যমে যুক্ত করি, তাহলে আমরা যে কার্ভটা পাই সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কার্ভ। এবং এই কার্ভটা বেল শেপ যদি হয়, তখন সেটাই হবে আমার নর্মাল কার্ভ। সুতরাং নর্মাল কার্ভের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে 1 নাম্বার, এটা বেল শেপড হবে। 2, ইট ইজ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ডানে এবং বামে, মিড পয়েন্ট থেকে ডানে এবং বামে
দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে, জাস্ট লাইক এ বেল। 3, ইটস মিন, মিডিয়ান অ্যান্ড মোড উইল কোয়েনসাইড, অর্থাৎ মিন, মিডিয়ান, মোড তিনটি সেম হবে। 4, টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ কনসিডার্ড অ্যাজ 1, এই কার্ভের নিচে যেইটুকু এরিয়া বিদ্যমান এই পুরোটাকে আমরা বলছি 1। এই 1কে আমরা বিভিন্ন অংশে ভাগ করে থাকি, অর্থাৎ বিভিন্ন সেকশনগুলি 1-এর ফ্র্যাকশন হবে। নাম্বার 5, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস র্যান্ডম। 6, ইট এক্সটেন্ডস indefinitely in both direction but never touch the horizontal axis or x-axis, দুই পাশে রেখাগুলি বিস্তৃত হতে থাকবে, কখনো হরিজন্টাল লাইন বা এক্স অ্যাক্সিস বা জিরোকে টাচ করবে না, কারণ কোনো মানুষেরই প্রেশার জিরো নয় জীবিত মানুষের, সেই জন্য এইখানে জিরো লাইন টাচ করবে না। 7, দ্য স্প্রেড অর ডিস্ট্রিবিউশন ইজ মেজার্ড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা এই এরিয়া আন্ডার কার্ভ যেগুলো আছে সেই এরিয়াটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করে থাকি, সেটা মিড পয়েন্ট থেকে কতটুকু দূরে কোন বিন্দুটি অবস্থিত সেটি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউনিট দ্বারা মেপে থাকি, মানে ইউনিট হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এরিয়া আন্ডার কার্ভ কীরকম হবে? এক্স বার প্লাস মাইনাস 1 SD ইনক্লুডস 68% অফ দি ভ্যালুস, অর্থাৎ মিড পয়েন্ট বা মিন থেকে ডানে এবং বামে যদি আমি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরত্ব পর্যন্ত যাই, এইটুকু এরিয়ার মধ্যে 68% ভ্যালুগুলো বিদ্যমান থাকবে। আর মিড পয়েন্ট থেকে যদি ডানে এবং বামে 1.96 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত যাই, তাহলে এইটুকু এরিয়ার মধ্যে 95% অফ দি ভ্যালুস থাকবে। এবং মিড পয়েন্ট থেকে যদি 2.58 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত আমরা ডানে এবং বামে যাই, তাহলে যেটুকু এরিয়া আমরা কভার করলাম এইটুকুতে 99% ভ্যালুগুলো থেকে যাবে, এর বাইরে থাকবে মাত্র 1%। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যালি মিড পয়েন্ট থেকে ডানে +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং বামে -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটুকু এরিয়া এই এরিয়াতে 68% এটা বিদ্যমান, এইটুকু এরিয়াতে। আর যদি আমরা ডানে এবং বামে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই, অর্থাৎ -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত যেটুকু এরিয়া বিদ্যমান, এই এরিয়াটুকুর মধ্যে বিদ্যমান থাকবে আমার 95% অফ ডেটা। এবং যদি আমরা ডানে এবং বামে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রহণ করি, তাহলে পুরোটার মধ্যে 99.7% ডেটা বিদ্যমান থাকবে, অর্থাৎ প্রায় সবগুলো ডেটা এইখানেই বিদ্যমান, এর বাইরে খুবই সামান্য। এই হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। এবং এটা আবারও বলছি, ডানে এবং বামে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউনিট দ্বারা পরিমাপ করে থাকি। এখন দেখি নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল কার্ভের ব্যবহারগুলো কী কী। 1, এস্টিমেট আননোন পপুলেশন প্যারামিটার। আননোন পপুলেশন প্যারামিটার আমরা এস্টিমেট করে থাকি, কারণ এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা ধরে নিচ্ছি যে এই ডেটা সেট নর্মালি ডিস্ট্রিবিউটেড, সো এটা ডানে এবং বামে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত ধারণ করলে কত % ডেটা আমি পাচ্ছি ওইটুকু এরিয়ার মধ্যে, সেটা কিন্তু আমাদের প্রবাবিলিটির মধ্যে থেকে যায়। এই কারণে আমরা এস্টিমেট করে থাকি ওইটা অনুসারে। 2 নাম্বার টেস্ট হাইপোথিসিস, সেখানে ওই একই কথা, সেই প্রবাবিলিটি যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমাদের কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরত্বে কতটুকু ডেটা বিদ্যমান, সেই ধারণা থেকেই আমরা হাইপোথিসিস টেস্টিং করার সময় নর্মাল কার্ভকে ব্যবহার করে থাকি। নাম্বার 3, the knowledge has been utilized to set normal ranges of many biomedical and physiological variables that are used for diagnosis. যেহেতু মানুষের শরীরের মধ্যকার বিভিন্ন বায়োমেডিক্যাল ও ফিজিওলজিক্যাল ডেটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেহেতু ওখানকার ডেটাগুলো নিয়ে যখন আমরা কাজ করি এবং এস্টিমেট করি, তখন আমরা এই নর্মাল কার্ভের প্রবাবিলিটিটাকে ইউজ করে থাকি।
যেমন ব্লাড প্রেশার, যেমন আমাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ, যেমন আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার্স লাইক ব্লাড গ্লুকোজ লেভেল, লাইক ব্লাড ক্যালসিয়াম লেভেল, ব্লাড বাইকার্বনেট লেভেল, এই ধরনের যাবতীয় গাণিতিক যে ভ্যারিয়েবলসগুলো আছে সেগুলো সবগুলাই নর্মালি ডিস্ট্রিবিউটেড। সেই জন্য ওই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যকার যে প্রবাবিলিটি সেটা আমরা এখানে ইউজ করে থাকি। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে জানলাম অতি সংক্ষেপে what is distribution, what is normal distribution, and what are the uses of normal distribution, and why we need to know this normal distribution curve, and what are the characteristics of normal distribution curve. সবাইকে ধন্যবাদ।